1800 শতকের দিকে বোম্বেতে জে নামের এক ধর্মগুরু ছিল, যে ধর্মের নাম করে মেয়েদেরকে তার লালসার শিকার বানাতো। কিন্তু একদিন কিশোরী নামের এক মেয়েকে যখন সে ভোগ করতে চায়, তখনই তার হবু বর কার্সেন দাস তখনই তা দেখে ফেলে। যে পেশায় ছিল একজন সাংবাদিক, সে সকল নির্যাতিত মেয়েদের হয়ে এই ধর্মগুরুর বিরুদ্ধে আওয়াজ তোলে। তবে ধর্মের ভয়ে যখন কেউ তো আর সঙ্গ দিচ্ছিল না, তখন বিরাক্সি নামের একটি মেয়ে তার দিকে সাহায্যে এগিয়ে আসে। এবার তারা কিভাবে এই ধর্মগুরুর বিরুদ্ধে লড়াই করে এবং কিভাবে তার আসল রূপ সবার সামনে উন্মোচন করে, সেটাই দেখবো আজকের গল্প মহারাজে। এই গল্পটি 1862 সালে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে এই গল্পটি তৈরি করা হয়েছে। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। সালটা ছিল 1832। আমাদেরকে গুজরাটের বাদল নামক একটা গ্রামকে দেখানো হয়। বৈষ্ণব পরিবারে নতুন সদস্যের আগমন ঘটে। দাদার নাম অনুসারে তার নাম রাখা হয় কার্সেন দাস। কার্সেন ছোটবেলা থেকে অনেক বেশি প্রশ্ন করত। বাচ্চারা সাধারণত এমন প্রশ্ন করেই থাকে, তবে তার প্রশ্নের ভাণ্ডার যেন শেষই হতো না। তার বাবা মা প্রায় তাকে ধর্মীয় অনুষ্ঠানে নিয়ে যেত। এইসব ধর্ম বিষয়ে বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে তার প্রশ্নের তো কোনো শেষই ছিল না। সে একটার পর একটা প্রশ্ন করেই যেত। তো একদিন যখন তার পরিবারের সবাই মিলে পুজো করতে বসে, তখন সে খেয়াল করে পণ্ডিত আগুনে ঘি ঢালছে। এটা দেখে তার মাথায় প্রশ্নের ঘুরপাক খায়। সে সরাসরি পণ্ডিতকে জিজ্ঞেস করে আগুনের ভিতরে ঘি কেন ঢালছে। এর জবাবে পণ্ডিত জানায় এটা ভগবান পর্যন্ত পৌঁছায়, এই জন্যই সে ঢালছে। এ কথা শুনে কার্সেন বলে, তাই নাকি? আগুন কি তাহলে ভগবানের ঠিকানা জানে? তো তার এই কথা শুনে তো পণ্ডিত সহ সেখানকার সবাই অবাক হয়ে যায়। তখনই তার মা তাকে চুপ করায়। এরপর সে তার মাকে প্রশ্ন করে যে তারা প্রত্যেক দিন মন্দিরে কেন আসে। এর জবাবে তার মা বলে এই স্থানকে হাভেলি বলা হয়, আর তারা ভগবানের পুজো করতে এখানে প্রতিদিন আসে। তো এই হাভেলির ভিতরে পুজো করার সময়ও কার্সেনের প্রশ্নের শেষ হয় না। তাই তার মা অতিষ্ঠ হয়ে দেবতার কাছে প্রার্থনা করে আর বলে যে কার্সেনের যেন খেয়াল রাখে। কার্সেন তখন নিজের মাকে গুজরাটি ভাষায় প্রার্থনা করতে দেখে আবারও প্রশ্ন করে, তাদের দেবতা কি গুজরাটি ভাষা জানতো? সে কি তাদের গ্রামেরই কেউ ছিল? তো তার মা তখন তাকে কোনোভাবে চুপ করায়। এরপর পুজো শেষে যখন তারা হাভেলি থেকে ফিরে আসছিল, তখন তার বাবাকে সে জিজ্ঞেস করে, আচ্ছা এখানে এলে তার মা ও চাচি মাথায় ঘুমটা কেন দেয়? তো এর জবাবে তার বাবা বলে যাতে কারো খারাপ নজর তাদের দিকে না পড়ে। কিন্তু এই কথা বলার কিছুক্ষণ পরে তার মা সিঁড়িতে হোঁচট খায় এবং সে দ্রুত নিজেকে সামলে নেয়। কিন্তু এই সময় তার মাথা থেকে ঘুমটাটা পড়ে যায়। তখন আবারও সে মাথায় ঘুমটা তুলে নেয়। আর এটা দেখে কার্সেন নিজের বাবাকে বলতে থাকে, এই ঘুমটা তো নিজেকেই সামলাতে পারে না, তাহলে অন্যের খারাপ নজর থেকে কি করে সে মাকে বাঁচাবে? তো কার্সেনের এইসব কথা শুনে তার বাবা হাসতে থাকে। এরপর আমরা কিছুদিন পরের দৃশ্য দেখি। কার্সেন যখন 10 বছর, তখন হঠাৎই তার মা মারা যায়। আর তার মা মরে যাওয়ার কিছুদিন পরেই কার্সেনের বাবা আবারও বিয়ে করে, আর তার মামা গ্রামে গিয়ে তাকে বোম্বেতে নিয়ে আসে। সেই সময় সেখানে ইংরেজদের রাজত্ব চলতো। তাই এখানে গুজরাটের বৈষ্ণব সম্প্রদায়ের ব্যবসার মূল ঘাঁটি ছিল। এই সময় বোম্বেতে বৈষ্ণবদের 7টা হাভেলিও ছিল, কিন্তু তাদের এলাকার ঠিক মাঝখানে ছিল প্রধান হাভেলি, যেখানে পুজো অর্চনা হতো। যদিও সেই সময় রাজত্ব ছিল ইংরেজদের, কিন্তু মানা হতো যে কিনা হাভেলির প্রধান মহারাজ ছিল। আর এই প্রধান হাভেলির পাশেই ছিল কার্সেনের মামার বাড়ি। সেখানে কার্সেন ধীরে ধীরে বেড়ে ওঠে। তখনকার সমাজে জাত ধর্ম খুব কঠোরভাবে পালন করা হতো। তো এইভাবে বেশ অনেকগুলো বছর কেটে যায়। কার্সেন ছিল একজন মুক্ত চেতনার ছেলে। সে কখনোই জাতপাত বিচার করতো না। সেই সময় মানুষ এসব নিয়ে যতটা কঠোর ছিল, সে ছিল তার থেকে পুরোই আলাদা। যদিও কখনো লাইনে দাঁড়িয়ে চাটনি পেতে দেরি হতো, তাহলে সে রাস্তার পাশে থাকা কোনো ভিখারির কাছ থেকে সেটা চেয়ে নিত। যদিও তারা বলতো তারা ছোট জাতের মানুষ, তাদের কাছ থেকে কিছু খেলে কার্সেনের অভিশাপ লাগবে, কিন্তু কার্সেন মোটেও গুরুত্ব দিত না, কারণ তার চোখে সকল মানুষই ছিল সমান। আমরা জানতে পারি সে সংবাদপত্র লেখালেখির কাজ করত, যেখানে সমাজের বিভিন্ন দিক তুলে ধরত। লেখার মাধ্যমে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে মানুষকে সচেতন করত। তো দেখা যায় ধীরে ধীরে তার লেখা অনেক মানুষের কাছে ছড়িয়ে যেতে থাকে। সে বিধবাদের সাথে হওয়া অন্যায় নিয়ে বিভিন্ন সচেতনমূলক আলোচনা সভা করত। তখনকার সময়ে বিধবাদের যে কোনো রং মাখানো নিষেধ ছিল, এমনকি তারা কখনো সাদা ছাড়া অন্য কাপড় পরতে পারতো না, মাছ মাংস খেতেও পারতো না, আর তাদের বিবাহ ছিল নিষিদ্ধ। কিন্তু কার্সেন ছিল এই সব কিছুর বিরুদ্ধে। তো যাই হোক, কয়েকদিন পর দেখা যায় কিশোরী নামের একটি মেয়ের সাথে কার্সেনের বিয়ে ঠিক হয়। বেশ কয়েকদিন আগে তাদের আংটি বদল হয়ে গিয়েছে, আর কিছুদিন পরেই তাদের বিয়ে ছিল। তো এই কিশোরী নামের মেয়েটি ছিল
অনেক ধার্মিক মন মানসিকতার। হোলির দিন কারসান তাকে যখন রং লাগাতে আসে, তখনই কিশোরী কারসানকে বাধা দেয় আর বলে যে প্রথমে কৃষ্ণ ভগবানকে রং লাগাবে, তারপর সে নিজের রং লাগাতে পারবে, নয়তো তার পাপ হবে। কিন্তু কারসান তো তার এইসব কথা পাত্তাই দেয় না। আর কারসানের এমন মুক্তমনা চিন্তাভাবনা কিশোরের মোটেও পছন্দ ছিল না। সে বলে সবার উপরে ভগবান, তারপরে বাকি সব কিছু। তারা জেজেকে এক প্রকারের ভগবান বলে মনে করে নিয়েছে। তারা এতটাই ভক্তি করে তাকে। যাই হোক, তারা কথা বলছিল, এরই মধ্যে কেউ একজন জানায় যে জেজে চলে এসছে। এটা শুনেই তো কিশোরী সেখান থেকে দৌড়ে চলে যায়। এরপরেই আমরা জেজেকে দেখতে পাই। মানুষটাকে সবাই অত্যন্ত ভক্তি করে। তারা সকলে ভগবান কৃষ্ণের বংশধর মনে করে থাকে, যার মাধ্যমে তারা ভগবানকে খুশি করতে পারবে। তার মনোরঞ্জনের জন্য তারা বিভিন্ন আয়োজন করে। কিশোরীও সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আমরা দেখতে পাই মহারাজ জেজে কিশোরীকে দেখতে পেয়ে তার দিকে লালসা দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপরে দেখা যায় সে তাকিয়ে কিছু একটা ইশারা করে। এরপর সে কিশোরীকে গিয়ে রং লাগায়। এতে কিশোরী অনেক অবাক হয়ে যায়, কিন্তু সে বেশ খুশিও হয়। তার মা তো তাকে বলে সে তো অনেক বেশি ভাগ্যবতী, কেননা এত মেয়েদের মধ্যে মহারাজ জেজে কিশোরীকে শুধু রং লাগিয়েছে। কিশোরী তখন অনেক বেশি খুশি ছিল, কেননা সে জেজের চরণ সেবার সুযোগ পেয়েছিল। এই চরণ সেবা সেটা তো আমরা সামনে থেকেই জানতে পারবো। কিশোরী মহারাজের সাথে দেখা করতে হাভেলির ভিতরে যায়। জেজের এই ঘর অনেক বেশি আলিশান ছিল। এইসব দেখে তো কিশোরী অবাক হয়ে তাকিয়ে থাকে আর চারিদিক দেখতে থাকে। অন্যদিকে কারসেন কিশোরীকে খুঁজে যাচ্ছিল, কিন্তু কোথাও সে পাচ্ছিল না। সে তো এসব বিষয়ে কিছুই জানতো না। সে সবাইকে জিজ্ঞেস করলে কেউ তাকে কোনো জবাব দেয় না। এরপর সে কিশোরীর ছোট বোনকে জিজ্ঞেস করে যে কিশোরী কোথায়। তখন সে জানায় দিদি তো মহারাজের চরণ সেবার সুযোগ পেয়েছে, আর এই কারণে বাড়িতে আজ মিষ্টি বানানো হচ্ছে। সবাই তো অনেক খুশি, কারণ এই সৌভাগ্য তো আর সবার কপালে জোটে না। তার এই কথা শুনে কারসেন কিছু না বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি দুজন লোক মহারাজ জেজের ঘরের পাহারাদারকে স্বর্ণ অলংকার দিচ্ছে। জেজের ঘরের মহারাজের চরণ সেবা দেখবে বলে। পাহারাদার তখন বলে পেছনে জানলা দিয়ে কোনো আওয়াজ না করে চুপচাপ দেখতে। এরপর সে বাজে ইঙ্গিত করে হাসতে থাকে। তো অপরদিকে আমরা দেখি জেজে কিশোরীর সাথে ঘনিষ্ঠ হচ্ছে। আমরা বুঝতে পারি এটাই মূলত চরম সেবা। বুঝতে পারছেন কতটা নোংরা খেলা হয়ে থাকে এই ধর্ম পালনের আড়ালে। তো কিছুক্ষণ পরে কারসান সেখানে চলে আসে। সে ঘরের ভিতরে ঢুকতে গেলে পাহারাদার তাকে বাধা দেয় আর বলে ভেতরে চরণ সেবা চলছে, এখন কোনোভাবে প্রবেশ করা যাবে না। কারসান তখন জানায় ভেতরে তার হবু স্ত্রী রয়েছে, তাকে তো যেতেই হবে। এই কথা শুনে পাহারাদার বলে মাফ করবেন, আমি জানতাম না। আপনি পেছনের দরজা দিয়ে দাঁড়িয়ে চরণ সেবা দেখতে পারেন। আমরা বুঝতে পারি সে সময় ওই সমাজে এই নিয়মই প্রচলিত ছিল। আর এই সময় যে কোনো নারী নিজের ইচ্ছা ধর্মগুরুর কাছে নিজেদের শরীর উৎসর্গ করে, কারণ এটাকে তারা পুণ্য মনে করত। কারণ তারা ভাবতো এটা তাদের উপাসনার একটা অংশ। আর সেই সব মেয়েদের স্বামীরা বিনামূল্যে দেখার সুযোগও পেত। তাদের এসবে কোনো অমত থাকতো না। আর অন্য লোকেরা মূল্য দিয়ে এসব দেখতো। আসলে সে সময় লোকেরা এতটাই ধর্মভীরু ছিল যে তারা ভালো খারাপের ব্যবধানটাই বুঝতো না। সবাই হয়ে গেছিল ধর্মান্ধ, কিন্তু কারসন ছিল সবার থেকে আলাদা। তো যাই হোক, সেও পিছনের দিকে গিয়ে একটা জানালা খুলে আর ভেতরের দৃশ্য দেখে। সে তো হতবাক হয়ে যায়। সে দেখতে পায় যে তার কিশোরী অন্তরঙ্গ অবস্থায় রয়েছে। এটা দেখে সে কিশোরীর নাম ধরে চিৎকার করে ওঠে। কিশোরীও তখন কারসনকে দেখতে পায়, আর তাকে দেখে আমরা বুঝতে পারি এসব করে সে নিজেও একদমই খুশি ছিল না, কিন্তু শুধুমাত্র অন্ধবিশ্বাসের কারণে সে এইসব করছিল। কারসন তখন সেই পাহারাদারকে ধাক্কা দিয়ে সরিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। তাকে ঘরের ভিতরে প্রবেশ করতে দেখে উপরের জানালা থেকে সেসব লোকেরা বলতে থাকে কারসনের পাপ লাগবে, কারণ সে চরণ সেবায় বাধা দিয়েছে আর তাদের চরণ সেবা দেখার সুযোগ থেকেও বঞ্চিত করেছে। এটা তো ঘোর পাপ। এইসব কথা শুনে তো কারসন অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে মানুষ কতটা ধর্মান্ধ হলে এইসব ধরনের কথা বলতে পারে। তো সে সবাইকে সেখান থেকে তারপর তাড়িয়ে দেয় আর কিশোরীকে নিজের সাথে বাড়ি ফিরে যেতে বলে। সে বলে চরণ সেবার নামে এখানে সে এসব করছিল। তার কথা শুনে মহারাজ জেজে বলতে থাকে এটাই তাদের পরম্পরা, যেটা বহু বছর ধরে চলে আসছে ভগবানকে খুশি করার জন্য। সে কিশোরীকে উদ্দেশ্য করে বলে সে যদি কারসানের সঙ্গে চলে যেতে চায় যেতে পারে, কিন্তু কারসানকে অবাক করে দিয়ে বলে সে যেন চলে যায়, সে পরে বাড়িতে যাবে। তখনই মহারাজ কারসানকে বলতে থাকে সে অনেক বেশি ভাগ্যবান যে তার হবু স্ত্রী যে তাকে ব্যবহার করেছে। কারসান এটা শুনে বলে যে সে কারোর ব্যবহার করা কিছু পছন্দ করে না, আর যারা নিজের সম্মান বিসর্জন দেয় তাদের তো সে একদমই পছন্দ করে না। এইসব কথা বলে কারসান সেখান থেকে চলে যায়
আর বাড়িতে এসে অনেক বেশি কাঁদতে থাকে, কারণ সে কিশোরীকে অনেক বেশি ভালোবাসতো, তাই কিছুতেই এইসব মেনে নিতে পারছিল না। তো পরের দিন দেখা যায় কার্সেনের অফিসে কিশোরী তার সাথে দেখা করতে আসে, কেননা কার্সেন তার সাথে দেখা করতে যায়নি। কিশোরী বোঝাতে থাকে গতকাল সেবা ছিল। সে আরও বলে ভাগ্যবানদের এইসব করার সুযোগ মেলে, সবাই কিন্তু এই সুযোগ পায় না। তার এইসব কথা শুনে কার্সেন অনেক বেশি রেগে যায়, আর বলে ভক্তি আর ব্যবহার করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে, আর এটা বোঝার জন্য মানুষের বুদ্ধির প্রয়োজন, যেটা তোমার মাথায় একদমই নেই। আর এটা আমি কালকেই ভালোভাবে বুঝতে পেরেছি, যখন ওই চরিত্রহীন লোক তোমাকে ব্যবহার করছিল আর তুমিও নির্দ্বিধায় সব মেনে নিচ্ছিলে। সেই সময় সে আরও বলে যে সে কিশোরীর জন্য 4-4টা বছর অপেক্ষা করেছে, যাতে করে সে নিজের পড়ালেখা শেষ করে যোগ্য হয়ে উঠতে পারে। আর সে কিনা এইসব অন্ধবিশ্বাস করে, এইসব নোংরামিতে বিশ্বাস করে। কার্সন কিশোরীকে আরও বলে, তুমি তো চাইলেই তোমার মাকে এই বিষয়ে মানা করতে পারতে, তোমার কি দরকার ছিল ওখানে যাওয়ার। এই কথার জবাবে কিশোরী বলে, সে তো প্রথম মেয়ে নয় যার সাথে এমনটা হয়েছে, আজ পর্যন্ত অনেক মেয়ের সাথেই এমন হয়েছে, আর এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এটা তাদের উপাসনারই একটি অংশ। আজ যদি কার্সনের মা বেঁচে থাকতো, তাহলে সেও খুশি মনে কার্সনের বোনকেও জেজের কাছে পাঠাতো, আর এটা এখানকার রীতি। আর এই কথা শুনে তো কার্সন অনেক বেশি রেগে যায়, আর কিশোরীর উপরে হাত উঠাতে যায়। তবে সে অনেক কষ্ট করে সে নিজেকে দমিয়ে রাখে, আর কিশোরীর সাথে সব সম্পর্ক শেষ করে সেখান থেকে চলে যায়। এরপর কিশোরী জেজের কাছে এসে কাঁদতে কাঁদতে এসব কথা বলতে থাকে। তখন জেজে তাকে বলে, কার্সেন তো একটা মূর্খ, এই কারণে সে এমনটা করেছে। জেজে বলে, কিশোরী আজ থেকে তার খাস লোক। এটা শুনে তো কিশোরী কিছুটা সান্ত্বনা পায়। এরপর তারা আবারও ঘনিষ্ঠ হয়। তো পরের দিন কিশোরী মহারাজকে পাশে না দেখতে পেয়ে তাকে খোঁজার জন্য বাইরে চলে যায়, যেখানে একটা ঘরের বাইরে এসে সে মহারাজের জুতো দেখতে পায়। আর ঘরের ভেতর থেকে তখন মহারাজের কথা ভেসে আসছিল, যেখানে সে বলছিল সেবা 3 ধরনের হয়, মন দিয়ে হয় ভক্তি সেবা, ধন দিয়ে হয় ধন সেবা, আর তান অর্থাৎ শরীর দিয়ে হয় তান সেবা। কিশোরী তখন দরজার ফাঁক দিয়ে ভেতরের তাকায়, আর সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে তো একদমই অবাক হয়ে যায়, কেননা ভেতরে মহারাজের সাথে ছিল কিশোরীর ছোট বোন। এটা দেখার সাথে সাথে কিশোরী তখনই ঘরের ভিতরে চলে আসে আর নিজের বোনকে সেখান থেকে বের করে দেয়। আর অনেক রেগে গিয়ে মহারাজকে বলতে থাকে, আপনি আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের ব্যবহার করেছেন, আর প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন মেয়েদের কাছে গিয়ে ব্যবহার করেছেন শুধুমাত্র নিজের লালসা মেটানোর জন্য। এসব আপনি কি করে করতে পারেন? ও আমার ছোট বোন ছিল, আপনি তাকেও নিজের লালসার শিকার বানাচ্ছিলেন। কিশোরী এখন বেশ ভালোভাবেই বুঝতে পারছিল যে এই জেজের আসল উদ্দেশ্য কি। সে বলে সে জেজেকে অনেক সম্মান করত, ভগবান মনে করত, আর তার জন্য তো সে নিজেকেও সঁপে দিয়েছিল। কিন্তু আজ সে বুঝতে পারছে সবাই আসলে ছিল তার অন্ধবিশ্বাস, তাই এখন জেজের সাথে নিজেকেও ঘৃণা করছে। এই কথা বলেই সে নিজের ছোট বোনকে টানতে টানতে হাভেলি থেকে বের করে নিয়ে আসে, আর বাড়িতে এসে নিজের বোনকে বকতে থাকে যে সে এসব কি করে করতে পারলো। তখন তার বোন বলে যে তুমি নিজেও তো কালকে জেজের কাছে গিয়েছিলে, তাহলে আজ আমাকে কেন বাধা দিচ্ছ? আমাকে কি তুমি হিংসা করো? তো এইসব কথা শুনে কিশোরী কাঁদতে শুরু করে, কেননা সে এখন ভালোভাবেই বুঝতে পারছিল, কারণ সে নিজের সব থেকে বড় সম্পদটাই জেজেকে দিয়ে এসছে, যেটা ছিল তার সম্মান। সেটা তার অন্ধভক্তির জন্য নিজের বিবেকের বিসর্জন দিয়ে দিয়েছে। তবে এখন সে সব কিছু ভালোভাবে বুঝতে পারছে, আর এই সব কিছু সে নিজের বোনকে জানায় যে কার্সেন তার সাথে বিয়ে ভেঙে দিয়েছে। সে তার চোখে নিজের জন্য ঘৃণা দেখেছে। কিশোরীর বোনও এইসব কিছু শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। সে বলে কিশোরী যেন কার্সেনের কাছে গিয়ে ক্ষমা চায়, আর সে নিজের বোনকেও সান্ত্বনা দেয় সে যেন এতটা ভেঙে না পড়ে। অন্যদিকে কার্সেনের মামা যখন জানতে পারে যে কার্সেন বিয়েটা ভেঙে দিয়েছে, তখন সে এইসবের জন্য তাকে অনেক কথা শোনাতে থাকে, আর বলতে থাকে কিশোরী তো ভুল কিছু করেনি, এমনটা তো বহু বছর ধরে চলে আসছে, আর এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, আর এটাই তো এখনকার রীতিনীতি। তো এই ব্যাপারটা নিয়ে কার্সেন এত বেশি ঝামেলা কেন করছে, সেটাই তো বুঝতে পারছি না যে কার্সেন কেন এই ব্যাপারটাকে স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে না। আর কার্সেনের মাথায় এইসব নারী শিক্ষা, বিধবা বিবাহ, এইসব চিন্তা কোথার থেকে আসে? এসব তো আমাদের সমাজের একেবারে নিষিদ্ধ। তো এর জবাবে কার্সেন বলে সে তো এটাই বুঝতে পারছে না যে তাদের মাথায় এইসব চিন্তাধারা কেন আসছে না। তারা কি এটা দেখতে পারে না তার বিধবা ভাবি কতদিন যাবৎ এই সাদা কাপড় পরে থাকে, যার জীবনে আনন্দের কোনো রং নেই। যদি তারা তাকে আবারও বিয়ে দিত, তাহলে তার জীবনেও একটু হলেও আনন্দ থাকতো, সেও একটু ভালো করে বাঁচতে পারত। এইসব কথা শুনে কার্সেনের মামা তাকে চড় মেরে বসে, আর কার্সেনের মামি বলে চুপচাপ কিশোরীকে বিয়ে করে নিতে।
এত ঝামেলা না করতে, কিন্তু কার্সেন জানায় সে এমনটা মোটেও করবে না। ভাবি তখন বুঝতে পারে বাড়ির সকলে এখন কার্সেনের বিপক্ষে চলে যাচ্ছে, তাই সে কার্সেনকে বাড়ি থেকে চলে যেতে বলে। এই কথা শুনে তো কার্সেন অনেক বেশি কষ্ট পায়, কেননা ভাবি তাকে বাড়ি থেকে চলে যেতে বলেছিল, কারণ সে ভাবিকে অনেক বেশি ভালোবাসতো। ভাবি এই তাকে ছোট থেকে বড় করেছে, তাই তার কাছ থেকে এইসব কথা শুনে কার্সেন আরও ভেঙে পড়ে। সে আর একটাও কথা না বলে এই বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। সে এখন একাই এই সমাজের বিরুদ্ধে লড়বে, সব ভুল ধারণাকে ভেঙে দেবে। ধর্মের আড়ালে যে অন্যায় অবিচার হচ্ছে সেই সব কিছুর বিরুদ্ধে সে লড়বে। ও পরের দিন সকালবেলায় দেখা যায় গোকুল দাস আর সৌরভজি কার্সেনকে তার অফিসের সামনে শুয়ে থাকতে দেখে, তাই তারা তার কাছে এসে দাঁড়ায়। কার্সেনের মতো সমাজের পরিবর্তনের কাজ করতো তারা। এরপর কার্সেন জানায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তার ভিন্ন মতাদর্শের কারণে। অপরদিকে আমরা দেখি জেজেকে তার স্ত্রী বাহুজি সেবা করছে। এখানে আমরা জানতে পারি জেজে বিবাহিত, আর বাহুজি জেজেকে কার্সেনের বিষয়ে জিজ্ঞেস করে, কেননা আজকাল হাভেলিতে তার অনেক চর্চা হচ্ছে। জেজে জানায় সে তো একজন নাস্তিক। এই সময় বাইরে থেকে অনেক চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে। তখন জেজের পাহারাদার এসে জানায় তার সাথে একজন দেখা করতে এসছে, যার বোন কিছুদিন আগে চরণ সেবার সুযোগ পেয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এর পরবর্তী পার্ট আমরা নেক্সট ভিডিওতে আপলোড করব, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে প্রেস করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।